দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা করি এবং তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা যুক্ত থাকেন। এবং আজকে আমরা আলোচনা করতে চাই এই সময় আবাসন খাত শিরোনামে আমরা আলোচনা করব। এবং আমরা জানি যে সম্প্রতিকালে আসলে আবাসন খাতের যে নির্মাণ সামগ্রী রয়েছে সেই উপকরণের দাম ব্যাপক হারে বেড়েছে, অন্যদিকে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে আসলে ফ্ল্যাটের দাম, জমির দাম তো ক্রমাগত বাড়ছে। এই সব মিলে আসলে আবাসন মধ্যবিত্তের বা মানুষের যে মৌলিক চাহিদা সেটি আসলে কতখানি পূরণ হচ্ছে তা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আজকে রিহেবের সহসভাপতি জনাব কামাল মাহমুদ যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বাসি, তার সভাপতি রয়েছেন শফিকুল হক তালুকদার। আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই। শফিকুল হক তালুকদার, আপনাকে দিয়ে শুরু করব। আপনি যদি একটু বলেন, মোটা দাগে আমরা দেখি যে আমরা সবসময় বলে আসছি যে আবাসন খাতের একটি বড় অবদান, কেননা অর্থনীতিতে যে জিডিপির প্রায় 15% অবদান আসলে আবাসন খাতকে ঘিরে, কেননা এর সাথে যে বহু রকমের লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যারা রয়েছে সেখানে ইট, বালু, সিমেন্ট, রড থেকে শুরু করে যারা আসলে কাজ করছেন, উপখাত যেগুলো রয়েছেন, এইভাবে 4 শতাধিক উপখাতের কথা সুনির্দিষ্ট করে বলা হয় যে সেগুলি আসলে কাজ করছে, যে মানুষের জীবন জীবিকা জড়িত বিপুল সংখ্যক মানুষের। তো সার্বিকভাবে আসলে আমরা করোনাকালীন একটি সময় দেখছিলাম অর্থনীতি এখন কিছুটা পুনরুদ্ধার প্রচেষ্টা চলছে, সব মিলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই জায়গায় আবাসন খাত আসলে কতখানি ঘুরে দাঁড়াচ্ছে, বা নির্মাণ খাতের কথাই যদি বলি, আপনার খাত ধরেই যদি বলি, সেটির বর্তমান চালচিত্র নিয়ে আপনার কাছে আসলে মোটা দাগে জানতে চাইবো। এর একই সঙ্গে চ্যালেঞ্জগুলোও জানতে চাইবো যে কি কি চ্যালেঞ্জ আসলে আপনারা এই মুহূর্তে মোকাবেলা করছেন। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের আমলে বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যার এক একটা বহু আপনারা জানেন যে আমাদের যে টোটাল বাজেটের 4 লক্ষ কোটি টাকার উপরে, ভিতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিন্তু 2 লক্ষ কোটি টাকার উপরে। 4 লক্ষ কোটি টাকার উপরে যেটা, সেটা আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারই আছে 2 লক্ষ কোটি টাকার উপরে। এই 2 লক্ষ কোটি টাকার উপরে প্রায় 1,75 থেকে 80 লক্ষ কোটি টাকার নির্মাণ কাজ কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশনে যারা মেম্বার এনারাই করে। তো আমাদের এখন এই সরকার যে আমাদের দেশটাকে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমাদের করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন কাজগুলো দ্রুততম সময়ে করার আমরা ব্যবস্থা নিয়েছি, কাজের যখন গতি এসে গেছে, সেই সময় নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আছে রড, সিমেন্ট, স্টোন চিপস, কারণ আমাদের দেশে কোনো স্টোন চিপস নাই, সব ইম্পোর্টেড। তারপরে বিটুমিন, এরপরে আপনি স্যানিটারি এবং ইলেকট্রিক্যাল এর যত গুডস আছে, মানে সমস্ত আইটেম। আপনি যে বললেন যে 400-র উপরে কিন্তু অ্যাকচুয়ালি একটা নির্মাণ প্রকল্পের বিভিন্ন সহায়ক যে উপখাতগুলো আসলে রয়েছে, জি যে উপখাতগুলো রয়েছে, এবং এগুলো সবগুলোই দাম বেড়েছে। এর জন্য যে যারা নাকি ইম্পোর্ট করে ওনারা যেটা বলেন যে এখানে ওই মাদার ভেসেলের যেটা করে আপনি ক্যারি করে আনে সেটার ভাড়া বেড়ে গেছে। এরপর আপনি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে আমাদের লোকাল যে ক্যারি সেটার দামও বেড়ে গেছে। এইভাবে দেখা গেছে যে আমাদের টোটাল মানে আইটেম বেড়ে 25 থেকে 45% আপনার ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেছে। এবং আপনি যদি দেখেন যে 3-4 মাস আগে রডের দাম ছিল যেখানে 52 থেকে 55,000, আজকে অ্যাজ অন টুডে এটা 78 থেকে 80,000 টাকা। তো এইটার দাম মানে অস্বাভাবিকভাবে বেড়েছে। আর এখন বাংলাদেশে যত হেভি মানে স্ট্রাকচার হয়, কারণ যেহেতু সব মেগা প্রজেক্ট, আপনি কোন বিল্ডিং এ ঢাকা শহরে সরকারি যে কাজগুলো হয় দুটো বেসমেন্ট সহ 13 তলার নিচে না, এখানে এই হেভি প্রজেক্টে 25 থেকে 30% হলো রডের ব্যবহার আছে। তো এখন রড যদি এই পরিমাণ বেড়ে যায় তাহলে টোটাল প্রজেক্টে কিন্তু একটা হিউজ এফেক্ট আসে, এবং এটাই হচ্ছে যে কারণে যে ওই রড যখন বাড়ে পাশাপাশি সমস্ত জিনিসের দাম বেড়ে যায়। এখন এই সব বাড়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের টোটাল কাজ একটা স্লো হয়ে গেছে, আমরা কোনোভাবে কাজে গতি আনতে পারছি না। কারণ আমাদের মনে করেন যে আমাদের তো ফিক্সড রেট কন্ট্রাক্ট, আমরা জিওবি ফান্ডে যারা কাজ করি আমাদের ফিক্সড, এটা আমরা একটা কাজ যখন নেওয়ার পরে 3 থেকে 5 বছর ধরে একটা কাজ হয়। 3 বছর আগে আমি যে রেট দিয়েছি, 5 বছর আগে যে রেট দিয়েছি, আমাকে শেষ পর্যন্ত ওই একই রেট আমাকে কাজটা করে দিতে হবে।
এর ভিতর মনে করেন বাজেট আসে, বাজেটে ট্যাক্স বাড়ে, ভ্যাট বাড়ে। যেমন গত বাজেটে আমাদের আগের যে কন্ট্রাক্ট গুলো ছিল, আমাদের এআইটি ছিল 5%, সেখানে হঠাৎ করে সেটাকে 7% করে দিয়েছে। এখন এই যে 2% যে বাড়ালো, এটা কিন্তু আর আমাদেরকে সমন্বয় করে দিচ্ছে না। এখন যেটা হচ্ছে যে আমরা মনে করেন 100 টাকার কাজ করলে 20 টাকা লস করলে বিল পাচ্ছে 80 টাকা। এই 80 টাকার ভিতরে আমরা তো ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স নেই ব্যাংক থেকে। এই ব্যাংক থেকে ফাইন্যান্স নেওয়ার পরে যেটা হচ্ছে, ব্যাংক আবার 35% এর মতো কেটে নেয়। তো এখন যে টাকা পাচ্ছি, এই টাকা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না। তার মানে ওভারঅল আপনার প্রজেক্ট গুলো কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তো যে কারণে যেটা হবে যে এডিপি বাস্তবায়ন কিন্তু কঠিন হবে। কারণ সরকার যে বাজেটটা দেয়, এটা তো এই ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে দেয়। তো মনে করেন 2 লক্ষ কোটি টাকার ভিতরে যদি দেখবেন যে শেষে যে 80% বাস্তবায়িত হবে। 80% বাস্তবায়িত হওয়া মানে কি, আপনার 20% এর উপর যে ট্যাক্স ভ্যাট সরকারের পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পাবে না। তার মানে সরকারও কিন্তু লুজার হবে। আর একটা হলো যে যদি এইভাবে চলতে থাকে, যেটা হয় যে আমাদের যারা একটা বড় জনগোষ্ঠী কিন্তু শ্রমিক গোষ্ঠী কিন্তু কর্মহীন হয়ে পড়বে, কারণ তাদেরকে আমরা কাজ দিতে পারবো না। কারণ এইভাবে চলতে থাকলে তো আমাদের কাজ স্লো হয়ে যাওয়া মানে কি, যে কাজ আলটিমেটলি আমাদেরকে ম্যান পাওয়ার ছাঁটাই করতে হবে। সেই সব থেকে মানে আমরা একটা উত্তরণের রাস্তা চাচ্ছি, এবং সরকারের কাছে আমরা আমাদের দাবি দাবাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা এর আগে সাংবাদিক সম্মেলন করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি এবং আমাদের অবস্থার কথা ওনাদেরকে বলার চেষ্টা করছি। নিশ্চয়ই। এই অবস্থা। জি, আমি একটু জানতে চাইবো যে এই যে বলছিলেন যে আসলে বিভিন্ন সময়ে প্রতি বাজেটেই যে বিভিন্ন সমন্বয় করা হয়, সেটি ভ্যাটের কথা বলি বা ট্যাক্সের কথা বলি, এটি কি এরকম যে আপনাদের দিক থেকে কি মনে হয় যে এটি দীর্ঘমেয়াদী কোনো পলিসি হলে কি সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জন্য আরো বেশি সহায়ক হতো বলে মনে করেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। এইটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের টেন্ডার যেটা গভর্ন করে, সে জি, পিপিআর এর সেটা হলো যে টার্মস এন্ড কন্ডিশন থাকে, সেখানে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ইন কেস আমাদের যদি কোনোটা মানে টেন্ডার যখন যেদিন ফ্লট হবে, তার 28 দিন আগে যে টার্মস এন্ড কন্ডিশন থাকে, সেই অনুযায়ী সবকিছু সমন্বয় করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু এগুলো বলা থাকলেও আলটিমেটলি ডিপার্টমেন্টের কাছ থেকে আর এটা পাওয়া যাচ্ছে না। আর যেটা হয়, বাস্তব কথা হলো, গভর্নমেন্টের ঘরে টাকা গেলে একবার ওই টাকা তোলা যায়। কারণ যেদিন বাজেট পেশ করা, বাজেট পাস হওয়ার আগে, ওই দিন থেকেই দেখা গেছে যে যারা হেড অফ প্রকিউরিং এন্টিটি আছে এবং তাদের যে অ্যাকাউন্ট সেকশন আছে, সেই দিন থেকেই তারা ওই রেশিওতে ট্যাক্স ভ্যাট কাটা শুরু করে দেয় যদি পেরে যায়। কিন্তু এই টাকাটা ফেরত দেওয়ার কথা থাকলেও এ পর্যন্ত আমরা ফেরত পেয়েছি এরকম কোনো রেকর্ড নেই। জি। আচ্ছা, এমনিতেই সম্প্রতিকালে যে নির্মাণ সামগ্রীর দাম নিয়ে আমরা কথা বলছিলাম, যে উপকরণের দাম আসলে ব্যাপক হারে বেড়েছে, যেটির প্রভাব তো নিশ্চয়ই আবাসনের ক্ষেত্রে গিয়ে পড়ছে বা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের উপর গিয়েও তো পড়ছে। সেটি নিয়ে আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো। তার আগে আমরা আমাদের সঙ্গে যেহেতু রিহেবের সহসভাপতি কামাল মাহমুদ যুক্ত হয়েছেন, আমরা স্বাগত জানাই জনাব কামাল মাহমুদ আপনাকে। আমরা আসলে আবাসন খাত নিয়েই কথা বলছিলাম। আবাসন খাতের এই যে সাম্প্রতিক অবস্থা, আমরা করোনা পরবর্তী একটি অর্থনীতির কথা বলছি, যখন আসলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে, এই সময় আবাসন খাত আসলে কতখানি ঘুরে দাঁড়াচ্ছে, কতখানি চাঙ্গা হচ্ছে, অথবা আপনাদের এই বিদ্যমান পরিস্থিতিতে নির্মাণ সামগ্রীর দাম যখন বাড়ছে, তখন আসলে আবাসন খাতের সার্বিক চিত্র আসলে আপনার কাছে একটু জানতে চাইবো কামাল মাহমুদ। আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, করোনা শুরু হওয়ার পর থেকেই আমাদের প্রত্যেকটি সেক্টরে যারা যেগুলো ইম্পোর্ট করার যে আইটেমগুলো, যেমন রড বলেন, সিমেন্ট বলেন, এগুলোর মধ্যে বাধাগ্রস্ত হয়েছিল। বাধাগ্রস্ত হওয়ার পরে আপনি দেখেন যে আমাদের দেশে যে জাহাজ ভাড়া ছিল সেটাও আপনার দ্বিগুণের মতো হয়ে, এবং আন্তর্জাতিক মার্কেটেও রড সিমেন্টের কাঁচামালের যে দাম সেটাও বেড়ে গিয়েছে। এই কারণে আমরা মনে করছি যে সাধারণত আরো 1 বছর, এই 2 বছরও চলতে পারে। আমরা কোনোদিনই আর ভাবছি না যে আগামী গত বছর অথবা তার আগের বছর থেকে, বিগত কয়েক বছর আগের কথা যদি বলি, সেই ধরনের দাম আমরা
দামে কিনতে পারবো এবং সেই ধরনের নির্মাণ সামগ্রীর দাম যে কমে আসবে সেটা আর আশা করা যাচ্ছে না। বিধায় আমাদের দীর্ঘদিন ধরেই আমরা গত 1 বছর ধরেই আমরা কিন্তু নির্মাণ সামগ্রীর প্রধান যে উপাদান সেটা হচ্ছে রডকে যদি বলি, সিমেন্ট বলি, সেগুলোর দাম কিন্তু অব্যাহতভাবে বেড়ে চলেছে। এখন সেখান থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় তাহলে আমার মনে হয় যে সরকারের অথবা নীতি নির্ধারণ মহল যারা আছে সেখান থেকে যদি তাদের ভ্যাট ট্যাক্স কমিয়ে দেওয়া হয় তাহলে হয়তো কমতে পারে। আর যদি তা না হয় তাহলে আমরা ভাবছি না যে আগামী 2-1 বছরও এর নির্মাণ সামগ্রীর দাম খুব কমবে। তো এই ক্ষেত্রে আমরা গত বছর থেকে গত অর্থ বছর এবং এই অর্থ বছরে দেখেছিলাম যে আমাদের রেডি যে ফ্ল্যাট গুলো ছিল, মানে রেডি প্রোডাক্ট যেগুলো ছিল সেগুলো আমরা বিক্রি করে ফেলেছি। এবং সাথে সাথে যে এই 2 অর্থ বছরে আমরা দেখেছি যে প্লট এবং ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস সহ আবাসিক যে ভবন মানে ফ্ল্যাট গুলো ছিল সেগুলো আমরা বিক্রি করেছিলাম। আগামীতে এখন আমাদের একটি সমস্যা হচ্ছে যে বিগত দিনে আমরা 2 বছর 3 বছর আগে যে প্রজেক্টগুলো রেডি করেছিলাম, শুরু করেছিলাম, আমরা ভেবেছিলাম যে আমাদের বাজেট কস্ট এস্টিমেটের মধ্যে এগুলো থাকবে, কিন্তু বেসিক্যালি এখন আমরা তার মধ্যে রাখতে পারছি না। সম্ভবত কারণে আমরা অনগোয়িং প্রজেক্ট এবং আপকামিং প্রজেক্টে কিন্তু আমরা বিক্রিও করে ফেলেছি। এখন সেটা আমাদের কাস্টমাররা কিন্তু সেই চুক্তি অনুযায়ী আমাদেরকে পেমেন্ট করবে। তাহলে আমরা মনে করছি যে আবাসন ব্যবসার, আবাসন শিল্পের একটি বড় লস মানে প্রফিট লসের যে একটা সিস্টেম, অথবা কোনো কোনো প্রজেক্টে আমরা 2 থেকে 3 হাজার টাকা লস করেও বিক্রি করতে হবে। এক্ষেত্রে মনে হয় বাধাগ্রস্ত হব আমরা। এবং যে নির্মাণ সামগ্রী যেভাবে অব্যাহতভাবে বেড়ে চলেছে, এটা যদি গতি রোধ না করা যায় তাহলে মনে করছি যে এই ফ্ল্যাটের দাম নিম্ন মধ্যবিত্ত এবং তাদের নাগালের বাইরে চলে যাবে, তাদের নাগালের বাইরে চলে যাবে। কারণ হচ্ছে যে আমরা তো চাচ্ছি না, আমরা তো কখনো লস করে বিজনেস করব না। আমরা এখন লস তো নাই, কিন্তু আমাদের প্রফিট মানে সমান সমান উইন সিচুয়েশনে থাকাও আমাদের জন্য খুব ব্যাপার হয়ে দাঁড়ায়। জি জি, কামাল মাহমুদ, আমরা আবাসন খাতের এই চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। তার আগে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুলতান আহমেদ এই মুহূর্তে আসলে হোটেল র্যাডিসনে অবস্থান করছেন। সেখানে আমরা জানি যে এবার আন্তর্জাতিক যে বিনিয়োগ সম্মেলন সেটি বিডা আয়োজন করেছে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে চলছে। আজকে থেকে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সেই সম্মেলন। সেই সম্মেলনের একটু খবর জানবো। সুলতান আহমেদ, একটু জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি, প্রস্তুতি এবং সেখানকার বিনিয়োগকারীদের যে অংশগ্রহণ, সব মিলে এখান থেকে আসলে কি প্রত্যাশা করা হচ্ছে, প্রত্যাশা এবং প্রাপ্তির যে সমন্বয়। সুলতান আহমেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? বাবু, আপনি ঠিকই বলেছেন যে আসলে প্রত্যাশা প্রাপ্তির যে জায়গাটি সেটি মেলাতেই কিন্তু এই বিনিয়োগ সম্মেলন। আপনি জানেন যে বাংলাদেশ এরই মধ্যে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ সামিট করছে, রোড শো করছে। উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে বাংলাদেশ যে গত কয়েক বছরে অর্থনৈতিকভাবে উন্নতি করছে, বাংলাদেশে যে ব্যবসার পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে, বাংলাদেশ যে সত্যিকার অর্থেই এখন বিনিয়োগের বড় একটি হাব হতে পারে, সেটি বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং বিশ্বের যত বড় বড় বিনিয়োগকারীরা রয়েছেন তাদের নজর কিন্তু এখন এই রাইজিং ইকোনমি বাংলাদেশের দিকে। বাংলাদেশ, আপনি জানেন যে গত কয়েক বছরে মহামারীর মধ্যেও কিন্তু 5% উপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। গেল 10 বছরে যে গড় প্রবৃদ্ধি, তা কিন্তু বিশ্বের যে কোনো বিনিয়োগকারীকে এদেশে নিয়ে আসতে আগ্রহী হবে। আমি যদি আজকের সম্মেলনের কথা বলি, বিডা আয়োজিত এই ইন্টারন্যাশনাল সম্মেলন, এখানে কিন্তু বিশ্বের 54টি দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনি যদি দেখেন এখানে কিন্তু বিশ্বের অনেক দেশের মানুষ এখানে আসছেন। তারা আসলে বাংলাদেশ সম্বন্ধে জানার চেষ্টা করছেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্বন্ধে জানার চেষ্টা করছেন, কোন খাতে বিনিয়োগ করে সুদূর প্রসারী লাভ হতে পারে সেটি তারা আসলে জানতে চাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, মোট 9টি খাতকে এখানে আসলে হাইলাইট করা হবে বিদেশিদের সামনে, যার মধ্যে বাংলাদেশের অতি সম্ভাবনাময় খাত চামড়া খাত রয়েছে, আইটি রয়েছে, আবাসন রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এমন নানাবিধ কয়েকটি খাতকে তুলে ধরা হবে গুরুত্ব দিয়ে। এবং এর বাইরেও যদি কেউ অন্যান্য খাতে বিনিয়োগ করতে চায়, সেইগুলোও কিন্তু আসলে তারা এই
এই সম্মেলনের মাধ্যমে সরকার কিন্তু যে ব্রিজ তৈরি করা, যে মেলবন্ধন তৈরি করা বেসরকারি খাতের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, সেটি করার চেষ্টা করছে। এবং একটি বড় বিষয় হচ্ছে যে আপনি জানেন যে গেল কয়েক বছর ধরেই কিন্তু বাংলাদেশে বিনিয়োগের কথা বলা হচ্ছে এবং সরকারের উচ্চ পর্যায়মহল যথেষ্ট আন্তরিক যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে, বাংলাদেশকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করতে কিন্তু তারা একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছে এবং নানাভাবেই কিন্তু সেটি করা হচ্ছে। এবং বাংলাদেশ যে একসময় সিলিকন ভ্যালি হতে পারে সেই সম্ভাবনাটি কিন্তু বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। তো বাবু, আজকে দুদিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন এবং আগামী 2 দিনব্যাপী বিভিন্ন সেমিনার এখানে অনুষ্ঠিত হবে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বড় মেসেজ তারা দিতে পারবে বলে প্রত্যাশা করছে আয়োজক সংস্থা বিডা। ছিল আমার কাছে বিনিয়োগ সম্মেলনের সবশেষ। সুলতান আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি যে আসলে বিনিয়োগকারী বাংলাদেশের যে সম্ভাবনা, সেটি আসলে বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সক্ষম হবে। আমরা ব্রিজ সংলাপে দর্শক, আর এই পর্যায়ে আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আবাসন খাত নিয়ে আরো কথা বলবো। আশা করি আলোচনার সঙ্গেই থাকবে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাই। আমরা আজকে কথা বলছি আবাসন খাত নিয়ে। ব্রিজ সংলাপে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আবাসন খাত নিয়ে কথা বলতে রিহেবের সহসভাপতি কামাল মাহমুদ এবং একই সঙ্গে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বাসির সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন জনাব শফিকুল হক তালুকদার। দুজনকে আরও একবার স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমরা বিরতির আগে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম। রিহেব সভাপতি আমাদেরকে আসলে বলছিলেন যে এই যে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া এবং মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার বিষয়টি, আসলে আমরা একটু রিহেব সভাপতির কাছে আরেকবার ছোট করে শুনতে চাইবো যে এই মুহূর্তে আবাসনের বেচা কিনা নিয়ে আপনার কাছে একটু যদি তথ্য চাই, যে আপনাদের হাতে আসলে কি পরিমাণ রেডি ফ্ল্যাট আসলে তৈরি হয়ে আছে কিন্তু সেটার বিক্রি হচ্ছে না, বা গ্রাহকের দিক থেকে কেমন সাড়া পাচ্ছেন এই সময়ে? দেখুন, আমরা এই ধরনের পরিসংখ্যান দিতে পারবো না, তবে আমরা একটি পরিসংখ্যান আনুমানিক দিতে পারবো, যে সেটা হচ্ছে যে আমাদের যে রেডি ফ্ল্যাট গুলো ছিল সেগুলো মোটামুটি প্রায় সেল আর কি, মানে 100% না হলেও 95% কিছুটা ঝুলে আছে হয়তো দাম, অথবা কেউ রেজিস্ট্রেশন দিচ্ছে না এই কারণে। এছাড়া আমাদের রেডি প্রোডাক্ট যেগুলো ছিল সেগুলো ধরেন নিম্ন মধ্যবিত্তের মধ্যে অথবা মধ্যবিত্তের মধ্যে, সবগুলোর মধ্যেই যেগুলো বিক্রির মতো ছিল সেগুলো আমাদের আবাসন শিল্পের আবাসন ব্যবসায়ী যারা আছে তারা বিক্রি করে ফেলেছে। আমাদের রিহ্যাবের যারা সদস্য আছেন এই মুহূর্তে, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার মোটামুটি তাদের রেডি যে প্রোডাক্ট গুলো ছিল, যে ফ্ল্যাট গুলো ছিল, কমার্শিয়াল স্পেস অথবা আবাসিক ফ্ল্যাট প্লট মোটামুটি শেষ। কিন্তু আমাদের বাইরেও বাংলাদেশে যারা রিহ্যাবের সদস্য না এবং রিহ্যাবের নিয়ম কানুন মানেন না, এরকম প্রায় 6000-এর অধিক আবাসন ব্যবসায়ী আছেন। তাদের অবস্থা, তাদের পরিসংখ্যান আমাদের কাছে নাই। আমাদের পরিসংখ্যান অনুযায়ী আমরা মনে করি যে আমাদের এখানে যে রেডি ফ্ল্যাট গুলো ছিল, কমার্শিয়াল স্পেস গুলো, সেগুলো মোটামুটি ছিল। আপগোয়িং অথবা অনগোয়িং যে প্রজেক্ট গুলো আছে সেগুলোর পরিসংখ্যানে, যেহেতু আমরা এখন প্রজেক্টের যে বাজেট ছিল সেই বাজেটের সাথে যেহেতু এখন আর মিল থাকছে না, সেক্ষেত্রে আমাদের অনেক ব্যবসায়ী এখন এই মুহূর্তে ধীর গতিতে কাজ চালাচ্ছে অথবা কেউ চালাচ্ছে। এইগুলোর বিক্রির ক্ষেত্রেও একটু, যেহেতু কাজ ধীর গতিতে চলছে, বেচা কেনা অনেকেই বুকিং নিচ্ছে না অথবা বাজেট কত, মানে কস্ট কত পড়বে সেটা নির্ধারণ করতে পারছে না। আগামীতে আরো নির্মাণ সামগ্রীর দাম বাড়বে কি বাড়বে না, সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার কারণে এখন অনেকেই ক্রেতারাও আসলে এগিয়ে আসছে না এবং আমাদের যারা আবাসন ব্যবসায়ী তারাও বিক্রির জন্য খুব আগ্রহ প্রকাশ করছে না। একটু কি বলবেন যে গ্রাহকের দিক থেকে একটা সময় আমরা দেখতাম যে আবাসন খাতে যখন ফ্ল্যাট কেনা বেচা বা জমি কেনা বেচা করতে যাচ্ছেন, তখন গ্রাহকরা নানা রকম প্রতারণার শিকার বা হয়রানির শিকার হতেন, সেই অভিযোগ বাড়তো। একটা সময় রিহেবে অনেক অভিযোগ জমা পড়তো, সেটি এখন আগের তুলনায় কমে এসছে কিনা, বা আপনারা সেটা কেমন? 0% চলে আসছে, 0% চলে আসছে। এই ধরনের আমাদের আবাসন ব্যবসায়ী যে সংগঠন রিহ্যাবের কোনো সদস্যের কাছ থেকে অথবা আমাদের সদস্যভুক্ত কোনো কোম্পানির কাছ থেকে কেউ ফ্ল্যাট কিনেছে এবং সেই ফ্ল্যাট পাননি অথবা সেখানে প্রতারণার শিকার হয়েছে, এই ধরনের অভিযোগ একেবারেই 0% চলে আসছে। যেগুলো আমাদের কাছে আসছিল সেগুলো আমরা নিজেদের উদ্যোগে, আমাদের মাননীয় বর্তমান যে রিহ্যাবের সভাপতি আছেন, উনি অত্যন্ত আন্তরিক এবং আমাদের একটা মেডিয়েশন সেল আছে, ওই সেলটা অত্যন্ত কার্যকর। এবং ব্যক্তিগতভাবে আমি দেখেছি অনেক সময়
আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের যারা অফিস বেয়ারার আছি, অর্থাৎ আমাদের এরা সবাই মিলেই আমরা জটিল কোনো হলে আমাদের মেডিটেশন সেলের বাইরেও আমরা নিজেরাও থেকে এগুলোর সমস্যার সমাধান করে থাকি। আর যারা রিহাবের সদস্যের বাইরে যারা ফ্ল্যাট প্লট কিনছে তাদের অবস্থা আমরা কোনো মতেই বলতে পারবো না, কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ, আমাদের সদস্যের কাছ থেকে যদি কেউ ফ্ল্যাট কিনে থাকেন, প্লট কিনে থাকেন, সেখান থেকে কোনো মার্কে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই, আমরাও সেটি আশা করি যে গ্রাহকের ভোগান্তি যেন না থাকে। আমরা আমাদের সঙ্গে শফিকুল হক তালুকদার রয়েছেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সভাপতি। শফিকুল হক তালুকদার, আপনার কাছেও একটু জানতে চাইবো যে সার্বিকভাবে এই যে নির্মাণ সামগ্রীর যে বর্তমান দরদাম নিয়ে যেটি আপনারা আসলে বলছিলেন, এই পরিস্থিতিতে সবকিছুর যদি দাম এভাবে বেড়ে যায়, সেই জায়গাটায় আসলে কি ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ আছে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি দাম যেভাবে বেড়ে গেছে, এতে আমাদের যে ফিক্সড রেট কন্ট্রাক্ট, এতে কিন্তু কোনোভাবে করা যাচ্ছে না, আর করলে আমরা কিন্তু লস করছি। তো যে কারণে যেটা হবে যে আমরা আলটিমেটলি আমরা দেউলিয়া হয়ে যাব কোম্পানিগুলো। এবং আপনি যদি প্রপার প্রশিক্ষণ নেন, 8-10 দিন আগে একটা বড় গ্রুপ অফ কোম্পানি যে কথা আসছে তারা দেউলিয়া, তারও আগে অনেকগুলো আসছে। এবং সামনে এরকম ব্যাংকের থেকে আমরা যেটা জানতে পারি যে অনেকগুলো গ্রুপের অবস্থা খুবই খারাপ। এইভাবে যদি চলতে থাকে তাহলে যেটা হবে যে আমরা যদি দেউলিয়া হই, আমরা টাকা কোত্থেকে দিব, আমরা দিতে পারছি না। এতে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো দেখবেন যে ওভারঅল দেশের অর্থনীতিতে ভালো একটা মন্দাভাব এসে যাবে এইসব কারণে। কারণ যখনই শোনা যাবে যে অমুক ব্যাংকে এত টাকা ব্যাড লোন ওটা দিতে পারছে না, সেই টাকা কিন্তু সমন্বয় করার কোনো সুযোগ নাই। এই পরিস্থিতি থেকে আমাদের যেটা সরকারের কাছে অনুরোধ, আমরা সরকারের বিভিন্ন মহলে যাচ্ছি, কথা বলছি, আমাদের চলমান কাজগুলো চালিয়ে রাখার জন্য বিশেষ ব্যবস্থায় যদি এসআরও জারি করে বা পরিপত্র দিয়ে যদি আমাদের মূল্য সমন্বয় করে দেয়, যেভাবে ফরেন এডেড প্রজেক্টে করে, তাহলে কিন্তু আমরা বেঁচে যেতে পারি। নিশ্চয়ই, ফরেন এডেড প্রজেক্টে পিপিআর এর এখন আমাদের যে বিদ্যমান নিয়ম আছে, সেই নিয়মের যে সেট ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা চলমান কাজগুলো ঠিকভাবে করতে পারবো এবং একটা উইন সিচুয়েশনে যাওয়া যাবে। আমরা লস করলাম না, গভর্নমেন্টের কোনো প্রজেক্ট স্লো হলো না। গভর্নমেন্ট যখন একটা প্রজেক্ট নিয়ে একটা টার্গেট টাইম থাকে, যে ওই টাইমের ভিতরে হলে সেখান থেকে একটা আর্নিং আসবে, সেটা ব্যবহার করবে, কিন্তু সেটা থেকেও কিন্তু গভর্নমেন্ট সেই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না আমরা যদি সময় মতো না করতে পারি। এটা 1 নম্বর পয়েন্ট আমাদের। 2 নম্বর হলো আপকামিং যে টেন্ডার গুলো বর্তমান বাজার দর অনুযায়ী যেন এস্টিমেটটা করা হয়। প্যাকলন করার সময় এখন রডের যা দাম আছে, পাথরের যা দাম আছে, সিমেন্টের যা দাম আছে, ইটের যেটা দাম আছে, সেই অনুযায়ী যদি করে তাহলে চলমান কাজগুলো প্রপারলি চলবে। জি। আরেকটা আমাদের যেটা দাবি সেটা হলো যে এমএস রডটাই মেজর আইটেম আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমি বারবার বলতেছিলাম, এখন সব হেভি স্ট্রাকচার হয়, নর্মাল 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং না, একটা বিল্ডিং হয় 13 তলা 14 তলা। জি জি, তো সেখানে যদি সরকার রড ইম্পোর্টের ব্যবস্থা করে, ওনাদের ট্যারিফ সমন্বয় করে আমাদের প্রাক্কলনের যে টাকাটা ধরা আছে সেই টাকার উপরে যদি রডটা ইম্পোর্ট করে আমাদেরকে দেয়, তাহলে চলমান কাজগুলো আমরা চালিয়ে নিতে পারবো। আশা করি সেই ক্ষেত্রে সরকার লাভবানই হবে। হ্যাঁ, কারণ এখন যে কাজগুলো আছে যদি আমাদেরকে ব্ল্যাক লিস্টেড করে অন্য কোম্পানিকে দেয়, প্রথম কথা সেটা খরচ বেড়ে যাবে, আর একটা সময়ের একটা ব্যাপার থাকবে। এই জন্য আমরা বলবো যে যদি সরকার দ্রুততম সময়ে এগুলো ব্যবস্থা নেয়, তাহলে যে রানিং প্রজেক্ট গুলো আছে আমরা মনে করি আমরা টাইমলি শেষ করে দিতে পারবো। জি, আমরাও সেটি আশা করব। আমরা আসলে এসব নিয়ে আরো কথা বলতে চাই। আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। পর্যায়ে ফিরে এসে আমরা আরো অনেক কথা বলতে চাই আপনাদের সঙ্গে। দর্শক, আশা করি বীজ সংলাপের এই আলোচনার সাথে থাকবেন। ছোট একটা বিরতির পর ফিরছি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাই বীজ সংলাপে। আমরা কথা বলছি আবাসন খাত নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, কামাল মাহমুদ, সহসভাপতি রিহ্যাব, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বাসির সভাপতি রয়েছেন। আমাদের সঙ্গে দুজনকে আরও একবার স্বাগত জানাই। আমরা আলোচনা শেষ ভাগে রয়েছে, অনেকগুলো বিষয় আসলে উঠে এসছে। আমরা সরাসরি বাসির সভাপতি আপনার কাছ থেকে আরও একবার একটু জানতে চাইব, এই পর্যায়ে এখন আসলে যে কথাগুলো বলছিলেন যে অনেকগুলো বিষয় ছোট ছোট করে যেগুলো আসলে উদ্যোগ নিলে হয়তো আপনাদের খাত ঘুরে দাঁড়াতে পারে, অনুষ্ঠানের শেষ ভাগে যদি একটু ছোট করে আরেকবার আপনি বলেন যে আপনাদের নির্মাণ খাতের আসলে আপনাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, যারা সদস্য রয়েছে,
তারা আসলে তাদের মূল চ্যালেঞ্জগুলো এখন আসলে কি, তারা কোন চ্যালেঞ্জগুলো এই মুহূর্তে এই বিদ্যমান পরিস্থিতিতে আসলে মোকাবেলা করছে? জি, ধন্যবাদ আপনাকে। ওই কোভিড পরিস্থিতিতে আপনি জানেন আমাদেরকে একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছিল, যেটা মেয়াদ ছিল 1 বছর। তো এটা 1 বছরটা উত্তীর্ণ হয়ে গেছে। ওই টাইমে যেটা ছিল যে 9% এর উপর 4% ইন্টারেস্ট আমরা দিতাম, 5% সরকার বাংলাদেশ ব্যাংক থেকে দিয়েছে। আমাদের এই স্টিমুলাস প্যাকেজটা যদি আরো 1 বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে আমরা কিছুটা রেহাই পেতে পারি। আর মেইন চ্যালেঞ্জ হলো এখন আমাদের কিন্তু ব্যাংক টাকা দিচ্ছে না, কারণ আমরা ব্যাংকে টাকা পরিশোধ করতে পারছি না, নতুন ওয়ার্ক অর্ডার দিতে পারছি না, যে কারণে ব্যাংক আমাদেরকে টাকা নতুন করে স্যাংশন দিচ্ছে না। আর এত বড় বড় প্রজেক্টে ব্যাংকের টাকা ছাড়া কিন্তু নিজস্ব অর্থায়নে কিন্তু এই কাজ হয় না, কারণ এখন এক একটা প্রজেক্ট 200-300 কোটি টাকা করে। নর্মালি আমরা ব্যাংকের ওয়ার্ক অর্ডারটা লেন রেখে তার উপরে টাকা দিয়ে কাজ করি। তো এখন যেহেতু আমরা লস করছি, ব্যাংকের টাকা আমরা পরিশোধ করতে পারছি না, যে কারণে ব্যাংক আমাদের নতুন করে লোন দিচ্ছে না, নতুন করে আমাদেরকে ইনভেস্টমেন্টের সুযোগ দিচ্ছে না। তো আমাদের ব্যাংকেরও যদি আমাদের লোনের লিমিটটা অটোমেটিক 1 বছর বাড়িয়ে দেয় তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, নিশ্চয়ই আমরা আবাসনের সহসভাপতি রয়েছেন আবাসন খাতের সংগঠন রিহেব, তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা সম্প্রতি দেখলাম যে বিশদাঞ্চল পরিকল্পনা ড্যাপ নিয়ে যে বিশাল একটি আয়োজন করা হলো, জাতীয় পর্যায়ের রাজুক আয়োজিত যে সেমিনারটি হলো, সেখানে আমরা আমাদের সংবাদ মাধ্যমের অনেক গণমাধ্যম কর্মীরা ছিলেন, আপনারা ছিলেন। সার্বিকভাবে সেটি বাস্তবায়নের কথাই আসলে সবাই বলছেন, কিছু বিষয় সংস্কারের মধ্য দিয়ে। এই ড্যাব বাস্তবায়ন নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাইব, এবং এর ফলে আপনারা যদি রিহেব থেকে বারবার বলে এসছেন যে এটি বাস্তবায়ন হলে মধ্যবিত্তের ফ্ল্যাটের দাম আরও বেশি বেড়ে যাবে, সে তাদের নাগালের বাইরে চলে যাবে, সব মিলে সবাই কিন্তু আবার সেই সেমিনারে বলেছেন যে এখনই সময় এই ড্যাব আসলে বাস্তবায়ন করার। দেখুন, পৃথিবীর সব দেশেই আপনি লক্ষ্য করবেন যে যখন একটি মানুষ পার্শ্ববর্তী সিটিতে বসবাস করে, অর্থাৎ আমার কোন লোক যদি টাঙ্গাইল থেকে 1 ঘন্টার মধ্যে এসে ঢাকাতে অফিস করতে পারে, আবার ঢাকা থেকে 1 ঘন্টার মধ্যে তার বাসায় ফিরতে পারে, তাহলে গাজীপুর থেকে যদি কেউ 1 ঘন্টার মধ্যে আসতে পারে, আবার যদি সে ফিরতে পারে, অথবা ঢাকায় থাকার কোনো যৌক্তিকতাই নেই। জি, নিশ্চয়ই, তাহলে থাকার কোনো যৌক্তিকতাই নেই। সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে বিকেন্দ্রীকরণ ছাড়া আসলে ড্যাব এই মুহূর্তে বাস্তবায়ন করা হলে যে সমস্যাটা হবে, সেটা একটি হচ্ছে যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অথবা এদের তো আবাসন ব্যবস্থা তো দূরের কথা, এই মুহূর্তে যারা অবস্থান করছেন তারাও কিন্তু এখানে ভাড়া দিয়ে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ হলো যখনই কোনো জিনিসের ক্রাইসিস পড়ে, অর্থাৎ শর্ট থাকে, যেমন সেই জায়গায় কিন্তু সেই প্রোডাক্টের দাম, সেই জিনিসের দাম কিন্তু বেড়ে যায়। ধরুন এখন একটি বাসাতে আপনি 25,000 টাকা ভাড়া দিয়ে আছেন, যখন এইটি 10 জনে এটাকে নক করবে, এই 10 জনে কিন্তু তখন যদি বলা হয় যে 30,000 টাকা ভাড়া, তখন কিন্তু মানুষ সেখানেই চলে যাবে। তো আমরা ড্যাব বাস্তবায়নের বিপক্ষে কখনোই না, কিন্তু বাস্তবায়নের আগে বিকেন্দ্রীয়করণের যে অবস্থা, শিক্ষা ব্যবস্থা, তারপরে আপনার যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, তারপরে সেখানকার মানুষের আয়ের যে উৎস, যেখানে ঢাকার সিটিতে আমরা যদি জরিপ করে দেখেছি যে একটি কাজের লোক যারা বাসায় কাজ করেন তারাও 10 থেকে 12,000 টাকা স্যালারি ড্র করেন, এবং যদি পার্ট টাইম চাকরি করেন সেখানেও 15 থেকে 20,000 টাকা আর্ন করে থাকেন। আমি যদি কাউকে পুশ ইন করতে চাই, ঢাকার বাইরে পাঠাতে চাই, তাহলে তো আমাকে সেই ধরনের সুব্যবস্থা করার পরেও এটাকে পাঠাতে হবে। তবে আমরা মনে করি এই মুহূর্তে ড্যাব বাস্তবায়ন হলে কেন সমস্যা হবে, যদি আমাদের যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিজেরা ব্যবসা না করতে, যে ন্যাশনাল হাউজিং যদি নিজেরা ব্যবসা না করতো, ওনারা জমি অধিগ্রহণ করার পরে যদি ওনাদের যে প্রজেক্টগুলো ওনারা জনগণের মাধ্যমে দেশের জনগণকে যেগুলো নাগরিকদেরকে ওনারা দিয়েছিলেন, বরাদ্দ দিয়েছিলেন, সেটিকে দিকে নজর দিত, এবং সেখানে যদি উন্নয়ন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং বাস উপযোগী করতে পারতো, তাহলে মনে হয় না যে খুব একটা প্রবলেম হতো। কারণ হলো আপনি জানেন যত নিম্নের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, ততই কিন্তু ভাড়া কম। তো আমাদের দেশে মেইন শহরে যে ভাড়া থাকে, আসলে ঢাকার আশেপাশে সেই ধরনের ভাড়া আসলে পাওয়া যায় না। আরেকটি কথা আপনাকে বলে দেই, সেটি হচ্ছে 2025 সালে আমাদের দেশের প্রায় 1 বিলিয়ন
1 মিলিয়ন ফ্ল্যাটের দরকার হবে। তো সেখানে যদি এই 1 মিলিয়ন ফ্ল্যাট তৈরি করতে হয়, তাহলে সেখানে কিন্তু লক্ষ লক্ষ নির্মাণ যে শ্রমিক আছে তাদেরকে প্রোভাইড করা যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্মাণ সামগ্রীর কারণে যে উন্নয়ন প্রকল্প যেগুলো চলছে এবং আমাদের আবাসন ব্যবসায়ী যেগুলো যারা ব্যবসা করছে, আবাসন শিল্পের কাজ যদি থেমে যায়, তাহলে এখানে কিন্তু লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক পরোক্ষ প্রত্যক্ষভাবে কিন্তু তারা বেকার হয়ে যাবে। তো আমরা মনে করি সেখানেও একটি প্রবলেম, একটা সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যা সৃষ্টি হওয়ার আগেই যদি সরকার বিকেন্দ্রীকরণ করে এবং এই যেগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ যে ঢাকার আশেপাশে যে প্রকল্পগুলো বরাদ্দ দিয়েছে সেই গুলোর দিকে নজর দেয়, সেখানে যদি আবাসন শিল্পের ব্যবসায়ীরা যেতে পারে অথবা বড় ধরনের কোনো সুযোগ সুবিধা পায়, তাহলে আমরা সেখানে কাজ করতে পারি। জি, এটাই হলো আমাদের চাওয়া। এবং আমরা মনে করি এখান থেকে দূরে সরে যে এখান থেকে এটাকে বাস্তবায়ন না করে ড্যাব উন্নয়ন করাটা কোনো মতেই উচিত হবে বলে এটা আমরা মনে করি না, এবং এতে কোনো সমস্যার সমাধান হবেও এটা আমাদের বিশ্বাস না। কারণ ড্যাব আমরা অবশ্যই এটা পূরণ হোক এবং নগরী সুন্দর থাকুক। নগর থেকে যদি আপনি লোকজনকে ঢাকার বাইরে না পাঠাতে পারেন, নগর থেকে যদি মানুষকে শিক্ষার ব্যবস্থা না দিতে পারেন, তাহলে আপনি সেই নগর থেকে মানুষ বের হবে না এবং বেরিয়ে তারা কোনো স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আবার তারা নগরের দিকে ফিরে আসবে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কামাল মাহমুদ। আমরা অনুষ্ঠান একেবারেই শেষ করব, শেষ মন্তব্য শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন বাসের সভাপতি, আপনার কাছে আসলে শেষ মন্তব্য শুনতে চাই। শফিকুল হক তালুকদার, একই বিষয়ে যদি আপনি বলেন। জি, আমি শুনতে পারিনি, আবার একটু যদি রিপিট। আমি আসলে আপনার কাছে আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ মন্তব্য শুনতে চাই এই একই বিষয়ে। কামাল মাহমুদ যেটি বলছিলেন, এই যে বিকেন্দ্রীকরণের কথা এবং একই সঙ্গে এই যে ড্যাব বাস্তবায়ন নিয়ে আমি কামাল মাহমুদ বলছিলেন বা আমি যে প্রশ্নটি করছিলাম। জি, আমি ভাইয়ের সাথে একমত। উনি যেটা বলেছেন উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বিকেন্দ্রীকরণ করা ছাড়া ড্যাব বাস্তবায়িত হলে ইঞ্জিনিয়ার হিসেবে আমি মনে করি সেটা সাকসেসফুল হবে না। তার মানে হচ্ছে যে কিন্তু আমরা কিন্তু সেই জাতীয় সেমিনারে দেখেছি যে সবাই কিন্তু আসলে ড্যাব বাস্তবায়নের পক্ষেই মত দিয়েছেন। সবাই বলেছেন যে আসলে ড্যাব এখনই এমনিতেই 5 বছর পিছিয়ে গিয়েছে। যে অবশ্যই বাস্তবায়ন করা দরকার, কিন্তু পাশাপাশি ভাই যে কথাগুলো যে পয়েন্টগুলো এনেছেন কিছু সংস্কারের মধ্য দিয়ে সেটি বাস্তবায়ন হলে ভালো হবে, সেটি আসলে অবশ্যই অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আবাসন খাত নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমরা আশা করি আবাসন খাত আগামী দিনে আরো বেশি অর্থনীতিতে অবদান রাখবে, ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বীজ সংলাপ শেষ করছি। আগামীকাল আবারও নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।